বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টেরিয়াস স্যাটারডে। আজকে মিস্টেরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতান্বেষী বরদা সিরিজের একটি গল্প মরণ ভোমরা। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। শুরু হচ্ছে মরণ ভোমরা। বড়দিনের ছুটি শেষ হতে আর দেরি নেই। গত কয়দিন ধরেই ঝোড়ো বাতাস দিয়ে বেশ ভালো শীত পড়েছে। সন্ধ্যের পর আমরা তিনজন মাত্র ক্লাবের সদস্য চারদিকের জানলা দরজা বন্ধ করে দিয়ে চিমনির আগুনের সামনে বসেছিলাম। বাইরের আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ ও ঝোড়ো বাতাস মিলে একটা দুর্যোগ সৃষ্টি করার চেষ্টা করছিল। অমূল্য বলল, আজ আর কেউ আসবে না, চলো বাড়ি ফেরা যাক। তিনজনে ভূতের মতন বসে থেকেও কোনো লাভ নেই। চারজন হলো নয় ব্রিজ খেলা যেত, সেটাও তো হবে না। বড়দা স্তিমিত নেত্রে আগুনের দিকে চেয়ে বসেছিল। কতকটা যেন অন্যমনস্কভাবেই বলল, সেবার এই ডিসেম্বর মাসে কসৌলে গিয়েছিলাম। বাপরে বাপ, কি শীত! মাথার ঘিলু পর্যন্ত জমে যাওয়ার উপক্রম। পালিয়েই আসতাম যদি না একটা ভারী আশ্চর্য ব্যাপার ঘটে সব ওলট পালট করে দিত। আচ্ছা, কত বড় গঙ্গা বোরিং তোমরা দেখেছো বলো দেখি? অমূল্য বলল, আষাঢ়ে গল্প ফাঁদবার মতলব। ওসব চালাকি চলবে না বর্দা, আমি এবার উঠলাম। আমি জিজ্ঞেস করলাম, কসৌলি গিয়েছিলে কেন? বড়দা বলল, কুকুরে কামড়েছিল সেই কথাই তো। জানি, সে বিষ তো এখনও মনে হয় বেরোয়নি তোমার শরীর থেকে। আমি আর এখানে থাকছি না, তোমার গঙ্গা ফড়িং নিয়ে তুমিই থাকো। অমূল্য উঠে পড়ল। শালখানা ভালো করে গায়ে জড়িয়ে ঘোমটার মতো করে মাথায় দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা বন্ধ ছিল। ঠেলা দিয়ে খুলেই অমূল্য চমকে বলে উঠল, কে রে? মশাই, আসতে পারি কি? অপরিচিত কণ্ঠস্বরে ফিরে দেখলাম ওভারকোট ও মাংকি ক্যাপে সর্বদেহ আচ্ছন্ন করে একটি লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে। মুখ চোখ কিছুই দেখা গেল না, শুধু ব্যালাক্লাভা ও ওভারকোটের কলারের ভেতরে একজোড়া কালো গোঁফের আভাস পাওয়া গেল মাত্র। অমূল্য জিজ্ঞেস করল, কি চান? লোকটি বলল, এটি কি বাঙালিদের ক্লাব? বড়দা আহ্বান করে বলল, হ্যাঁ আসুন, ভেতরে এসে বসুন। অমূল্য, দরজাটা ভেজে দিয়ে এসো হে, ঠান্ডা হাওয়া আসছে। লোকটি ঘরে এসে প্রথমে মাংকি ক্যাপ ও পরে ওভারকোট খুলে চেয়ারের পিঠের ওপর রাখল। তখন প্রকাণ্ড খোলের ভেতর থেকে অতি ক্ষুদ্র শামুকের মতো তার চেহারাখানা প্রকাশ পেল। মানুষ যে এত রোগা হয়েও বেঁচে থাকতে পারে তাই লোকটিকে না দেখে ধারণা করা কঠিন। বয়স বোধহয় 35-36-এর বেশি নয়, কিন্তু কোনো দুরারোগ্য ব্যাধি বা মানসিক দুশ্চিন্তা তার রোগা শরীরটির প্রত্যেকটি অবয়বে যেন জরার ছাপ মেরে দিয়েছে। মাংসহীন মুখের ওপর ঘন কালো একজোড়া গোঁফ মুখখানাকে আরও শুষ্ক শ্রীহীন করে তুলেছে। কপালে গভীর কালো রেখা, মুখের রং ফ্যাকাশে পিত বর্ণ। মাথার দুই পাশে বড় বড় একজোড়া কান যেন পাখা মেলে ওড়বার উপক্রম করছে। তার মুখের সমস্ত অঙ্গই মৃত বলে মনে হয়, কেবল তার বড় বড় কালো দুটো চোখ যেন দেহের শেষ প্রাণশক্তিটুকু ছিনিয়ে নিয়ে জল জল করে জ্বলছে। অজীর্ণ, ম্যালেরিয়া প্রভৃতি ব্যাধির তাড়নায় যারা শীতকালে সুজলা বাংলাদেশে মায়া কাটিয়ে পশ্চিমে বেড়াতে আসেন তাদের মধ্যে এই ধরনের চেহারা দু একটা যে দেখিনি এমন নয়। বুঝলাম ইনিও একজন স্বাস্থান্বেষী বায়ুভোগ জীব। মনে মনে ভাবলাম, কেবলমাত্র মুঙ্গেরের জল হাওয়া এই কঙ্কালে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে কি?
ঘোরতর সন্দেহ হলো। অমূল্য জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কি ক্লাবের কোনো সভ্যকে খুঁজছেন? লোকটি একবার আমাদের তিনজনের মুখের দিকে চেয়ে দেখল, তার গোঁফ জোড়া নড়ে উঠল। তারপর অদ্ভুত রকমের একটা হাসি হেসে বলল, তাও হতে পারে, এখনো ঠিক বলতে পারছি না। আমরা অবাক হয়ে রইলাম। লোকটি আবার বলল, আমি এ শহরে নতুন, আজ 3 দিন হলো এসেছি, ডাক বাংলোয় আছি। কিন্তু এই কদিনে বাঙালিদের সঙ্গে কথা না বলে হাঁপিয়ে উঠেছি মশাই। আজ সন্ধেবেলা বিহারের কাছে খবর পেলুম এখানে বাঙালিদের একটা ক্লাব আছে, তাই খোঁজ করতে করতে এসে হাজির হয়েছি, আর থাকতে পারলুম না। আমি বললাম, বেশ করেছেন, যতদিন থাকেন নিয়মিত আসবেন, আমরা খুব খুশি হব। তা স্বাস্থ্য উপলক্ষে এখানে আসা হয়েছে বুঝি? না, স্বাস্থ্য আমার বেশ ভালোই। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ তার উজ্জ্বল চক্ষু দুটো তুলে বলল, সেই জন্য নয় মশাই, মৃত্যু আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, তাই ভারতবর্ষময় ছোটাছুটি করে বেড়াচ্ছি, কিন্তু রেহাই নেই। যেখানেই যাই মৃত্যু আমার পিছনে লেগে আছে। মনে মনে ভাবি আর বাঙালিদের সঙ্গে দেখা করব না, কিন্তু পারি না, প্রাণ হাঁপিয়ে ওঠে। কথাটা খাপ ছাড়া ঠেকল, কিন্তু তবু মৃত্যু যে তাকে তাড়া করছে এবং অচিরা ধরে ফেলবে, সে বিষয়ে অন্তত আমার মনে কোনো সন্দেহ ছিল না। অতএব তাকে সান্ত্বনা দেবার অভিপ্রায় বললাম, এখানকার জলহাওয়া খুব ভালো, কিছুদিন থাকুন, নিশ্চয়ই সেরে উঠবেন। লোকটি পকেট থেকে চামড়ার সিগার কেস বার করে বলল, ধূমপান করেন কি? বলে 3টি ভীষণ দর্শন সিগার আমাদের তিনজনকে দিয়ে একটি নিজে ধরিয়ে টানতে আরম্ভ করলো। আমরা নির্বাক হয়ে তার মুখের দিকে চাইলাম। এই শরীরের ওপর এরকম বিষাক্ত কড়া সিগার টেনে লোকটা কয়দিন বাঁচবে? আমাদের মুখের প্রতি তার কিন্তু নজর ছিল। সেখানে হেসে বলল, আপনারা ভুল করছেন মশাই, আমি দেখতে একটু রোগা বটে, কিন্তু আমার শরীরে কোনো রোগ নেই। ধরুন তো আমার পাঞ্জা। এই বলে কাঠির মতো আঙুলযুক্ত কঙ্কালসার হাতখানা আমার দিকে বাড়িয়ে দিল। পাগল না কি? আমি তাড়াতাড়ি বললাম, না না, সে কথা বলিনি, আমি বলছিলাম ধরুন পাঞ্জা। লোকটির চোখ দুটো ধক ধক করে জ্বলে উঠল। আমরা মনে মনে প্রমাদ গণলাম, কোথা থেকে একটা উন্মাদ এসে জুটল। আমরা পরস্পরের মুখের দিকে তাকাতাকি করছি দেখে লোকটা নাছোড়বান্দা হয়ে বলল, আপনারা ভাবছেন রোগা বলে আমার গায়ে জোর নেই। ভুল ভুল, পাঞ্জায় গামা পালানো আমাকে হারাতে পারে না। ধরুন পাঞ্জা। কি করি? নিরুপায় হয়েই তার পাঞ্জা ধরলাম। নিজের দৈহিক শক্তি সম্বন্ধে ভালো ধারণাই ছিল। ভয় হলো বুঝে একটু চাপ দিলে ওই প্যাকারির মতো আঙুলগুলো মটমট করে ভেঙে যাবে, কিন্তু তার হাতে হাত দিয়েই বুঝলাম সে আশঙ্কা ভুল। তার আঙুলগুলো ইস্পাতের তারের মতো আমার আঙুলগুলোকে জড়িয়ে ধরল। আমি যতই বল প্রয়োগ করি তার কবজি ততই লোহার মতো শক্ত হতে থাকে। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। চেয়ে দেখলাম আমার প্রতিদ্বন্দ্বীর মুখ নির্বিকার, দাঁতে সিগার চেপে স্বচ্ছন্দে ধূমপান করছে। ক্রমে আমার হাত অসাড় হয়ে আসতে লাগলো। তারপর সব বিষয় দেখলাম হাতখানা অজ্ঞাতসারে ঘুরে যাচ্ছে। আমার কবজির কাছে মোট করে একটা শব্দ হলো, ব্যাস কাবার। বলে লোকটা পাঞ্জা ছেড়ে দিল। আমি স্তম্ভিতভাবে অবশ হাতখানা তুলে বসে রইলাম। খানিকক্ষণ কেউ কোনো কথা বলল না। লোকটা অর্ধমোদিত নেত্রে সিগার টানতে লাগলো। অবশেষে অমূল্য জিজ্ঞেস করলো, মশাইয়ের নামটা কি? ভূতনাথ শিকদার।
দেখলেন তো যা বললুম সত্যি কি না? রোগ আমার শরীরে নেই মশাই, রোগ এইখানে। বলে নিজের কপালের দিকে আঙুল ঠেকালো। বড়দা নিজের চেয়ারখানা ভূতনাথ শিকদারের পাশ থেকে একটু সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ, আপনি যে অদ্ভুত শক্তির পরিচয় দিলেন তা তো চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না, ভোজবাজি বলে মনে হচ্ছে। কিন্তু শরীর আপনার যদি নিরোগী হয় তবে আপনি তো রোগা কেন? মাথার কি কোনো অসুখ আছে? ভূতনাথ শিকদার বলল, মাথায় অসুখ নেই, অসুখ আমার কপালের, ভাগ্যের। বলছি তো, মৃত্যু আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। বড়দা বলল, কথাটা আরেকটু খোলসা করে না বললে বুঝতে পারছি না ঠিক। শিকদার চুরুটে 3-4টে টান দিয়ে যেন কি চিন্তা করলো, শেষে বলল, আচ্ছা বলছি, কিন্তু এ কথা শুনবার পর আর আপনারা আমার মুখ দর্শন করতে চাইবেন না। এই ভয় তো দেশ দেশান্তর পালিয়ে বেড়াচ্ছি, বাঙালির ছায়া মারাতে চাই না, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠি না। আপনারা আমায় মাফ করবেন, আমি একটা মহা অলক্ষণ, যাদের সঙ্গে মিশি তাদেরই অমঙ্গল হয়। তার কথাগুলো এমন একটা অবসন্ন করুণ রেশ রেখে গেল যে কিছু না বুঝেও আমার হৃদয় সহানুভূতিতে ভরে গেল। হয়তো লোকটি জীবনে অনেক দুঃখ শোক পেয়েছে, তাই মাথাটা কিছু খারাপ হয়ে গেছে। মনে করে যার সাথে কথা বলবে তারই অমঙ্গল ঘটবে। আমার এক দূর সম্পর্কের পিসিমার এরকম হয়েছিল। 1 বছরের মধ্যে স্বামী, 3 পুত্র ও 7টি নাতি-নাতনি হারিয়ে তিনি প্রায় পাগল হয়ে গিয়েছিলেন। সব সময় চোখে কাপড় বেঁধে বসে থাকতেন। বলতেন, আমি কারো মুখ দেখি না, আমার দৃষ্টি যার ওপর পড়বে সে আর বাঁচবে না। ভূতনাথ শিকদারেরও হয়তো সেরকম কিছু হয়েছে। আমি বললাম, তা হোক, আপনি বলুন, ওসব অলক্ষণ কুলক্ষণ আমরা মানি না। শিকদার বলল, আপনাদের তরুণ বয়স, ওসব না মানাই স্বাভাবিক। ভূত প্রেত, পরকাল, সূক্ষ্মদেহ এসব আপনাদের মানতে বলছি না, কিন্তু আসন্ন দুর্ঘটনা যে আগে থাকতে মানুষের জীবনে ছায়াপাত করে, এ কথাও কি আপনারা অস্বীকার করেন? আমরা চুপ করে রইলাম। শিকদার বলতে লাগলো, তবে ব্যাপারটা গোড়া থেকেই বলি, আমার জীবন কেন যে মানুষ সমাজ থেকে একটা ঊর্ধ্বশ্বাস পলায়ন হয়ে দাঁড়িয়েছে তা শুনলে আপনারা হয়তো আমাকে পাগল মনে করবেন, কিন্তু বাস্তবিক আমি পাগল নই, আপনাদের মতোই সহজ মানুষ। 5 জনের সঙ্গে মিলে মিশে হেসে কেঁদে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চাই, কিন্তু পারি না। কেন পারি না জানেন? ভয়, দারুণ ভয়। আমি কারোর সঙ্গে মিশতে পারি না। একটা মহা আতঙ্ক সব সময় আমাকে গ্রাস করে আছে। যখন একলা থাকি বেশ থাকি, কিন্তু আপনারাই বলুন তো, মানুষ একলা সঙ্গীহীনভাবে কতদিন থাকতে পারে? তাই মাঝে মাঝে ছুটে বেরিয়ে পড়তে হয়। আমি বিয়ে করিনি, কেন করিনি তা সহজেই বুঝতে পারবেন। বাপ মা অনেকদিন গত হয়েছে, আত্মীয় স্বজন এখন বড় কেউ নেই। চিতপুর রোডে পৈতৃক বাড়িখানা এখনো বিক্রি করিনি। টাকাও যথেষ্ট আছে, কিন্তু তবু একটা সৃষ্টি ছাড়া অন্ধকার ধূমকেতুর মতো কেবল শূন্যের মাঝখানে ছুটে বেড়াচ্ছি কেন? যখন আমার 16 বছর বয়স, তখন একদিন গ্রীষ্মের দুপুর বেলায় 3 জন সমবয়স্ক বন্ধুর সঙ্গে আমি আমাদের বাড়ির 3 তলায় একটা ঘরে বসে তাস খেলছিলাম। সেই দিনটা হচ্ছে আমার জীবনের একটা অভিশাপ। স্কুলের গরমে ছুটি হয়ে গেছে, রোজই আমাদের এরকম খেলা বসে। 3 তলার এই ঘরটি দিব্যি নিরিবিলি। চিতপুর রোডের চিৎকার সেখান পর্যন্ত পৌঁছয় না, শুধু মাঝে মাঝে ট্রামের ঢং ঢং শব্দ শোনা যায়। সেদিন আমরা 4 জন নিবিষ্ট মনে বসে খেলছি। এমন সময় জানলা থেকে একটা কালো ভোমরা ঘরে ঢুকে
আমাদের ঘিরে বন বন করে ঘুরতে লাগলো। খেলায় এত তন্ময় ছিলুম যে প্রথমটা লক্ষ্য করিনি, কিন্তু সেটা যখন মাথার চারদিকে ঘুরপাক খেতে আরম্ভ করলো, তখন আমরা চারজনেই উঠে তাকে তাড়াবার চেষ্টা করতে লাগলো। কিন্তু সেও কিছুতেই যাবে না। পাখা দিয়ে, ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে যতই তাকে মারবার চেষ্টা করি, সে ততই আমাদের লক্ষ্য এড়িয়ে কখনো নিচুতে, কখনো প্রায় করিকারের কাছে উঠে ঘুরতে থাকে। আমরা যেই আবার খেলতে বসি, অমনি আমাদের কানের কাছে এসে ভোঁ ভোঁ শব্দ করে উঠতে আরম্ভ করে। প্রায় আধ ঘন্টা তার পিছনে লেগে থাকবার পর যখন আমরা হয়রান হয়ে পড়েছি, তখন ভোমরাটা ভন ভন করে এসে একবার আমাদের মাথার চারদিকে চক্র দিয়ে নিজে থেকেই জানলা দিয়ে বেরিয়ে গেল। বাইরের তপ্ত বাতাসে তার ক্রুদ্ধ গুঞ্জন ক্রমে ক্ষীণ হয়ে মিলিয়ে গেল। গোপাল বলল, দেখ ভাই, আশ্চর্য ভোমরা। একবার আমি ব্যাডমিন্টন ব্যাট দিয়ে মারলুম, ঠিক মনে হলো ভোমরাটা তার ভেতর দিয়ে গলে গেল। বীরেন বলল, ধুর, অত বড় ভোমরা কখনো অতটুকু ফাঁক দিয়ে গলতে পারে? হরিপদ বলল, কিন্তু এই কলকাতা শহরে ভোমরা এলো দিয়ে ভাই? এখানে আশেপাশে তো কোনো বাগানও নেই। সত্যি তো, ভোমরা এলো কোত্থেকে? আমরা নানা রকম আজ আন্দাজ করতে লাগলাম, কিন্তু কোনোটাই বেশ লাক্সই হলো না। তখন আমাদের বয়স কম, ভোমরা কোথা থেকে এলো এই সমস্যা নিয়ে বেশি মাথা ঘামালাম না। কিন্তু ভোমরাটাকে মন থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলতেও পারলাম না। পরদিন দুপুরে গোপাল তাস খেলতে এলো না। তিনজনে খেলা ভালো জমলো না। সারা দুপুর গল্প করে আর গোপালকে গালাগাল দিয়ে কাটিয়ে দিলাম। গোপাল গ্রে স্ট্রিটে থাকতো। বিকেলবেলা তার বাড়ি গিয়ে দেখলাম সে বিছানায় শুয়ে আছে, মাথায় বরফ দেওয়া হচ্ছে। আমায় দেখে চিনতে পারলো কিনা বোঝা গেল না। চোখের দৃষ্টি ঘোলাটে লাল। শুধু একবারে গেঙিয়ে গেঙিয়ে কি একটা কথা বলল। মনে হলো যেন বলল ভোমরা। তার চারিদিকে ডাক্তার আর বাড়ির লোক ভিড় করেছিল, কিন্তু কাউকে জিজ্ঞেস করতে পারলুম না গোপালের কি হয়েছে। পরে শুনেছিলাম সর্দি করবে, সানস্ট্রোক। আমি চুপি চুপি চোরের মতো বাড়ি ফিরে এলাম। তার সেই অস্পষ্ট কথাটা আমার মাথার মধ্যে কেবাড়ি কুমড়ে কুমড়ে উঠতে লাগলো। ভোমরা, ভোমরা। পরদিন গোপাল মারা গেল। সেই থেকে কি করে জানি না আমার মনে গেঁথে গেল যে সেই ভোমরাটা ছিল মৃত্যুর দূত। গোপালের দিন যে ফুরিয়ে এসেছে এই খবরটা সে আমাদের দিতে এসেছিল। তারপর থেকে এই 20 বছরের মধ্যে কতবার ভোমরা দেখেছি জানেন? 321 বার। আর একবারও আমার ভোমরা দেখা নিষ্ফল হয়নি। নির্বাপিত সিগারটা আগুনের মধ্যে ফেলে দিয়ে শিকদার আরেকটা সিগার ধরালো। আমরা নিস্তব্ধ হয়ে বসে রইলাম। শিকদার বলল, প্রথমটা মনে হতো বুঝি আমার মনের ভুল, কিন্তু তা নয়। ভোমরাটাকে সকলেই দেখতে পায়, এবং দেখার 3 দিনের মধ্যে যারা দেখেছে তাদের মধ্যে একজনের মৃত্যু অনিবার্য। বাবা মারা যাওয়ার আগে ভোমরা দেখলাম, মায়ের বেলাতেও দেখলাম। ক্রমে মানুষের সঙ্গ আমার কাছে ভয়াবহ হয়ে উঠল। সর্বদাই আতঙ্ক, কি জানি কখন ভোমরা দেখে ফেলি। হয়তো 5 জন বন্ধু বান্ধব মিলে গল্প করছি, হঠাৎ ভোমরা দেখা দিলেন। দম করে বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়ল। আমার এই সুস্থ সবল বন্ধুদের মধ্যে একজনের মেয়াদ ফুরিয়েছে। 3 দিনের মধ্যে তাকে যেতে হবে। একটা উৎকল কৌতূহল হতো, জানতে ইচ্ছা করতো এদের মধ্যে কাকে ভোমরা নোটিশ দিয়ে গেল। মনে মনে আন্দাজ করবার চেষ্টা করতাম এবার কার পালা, কিন্তু আন্দাজ ঠিক হতো না। ভোমরার মৃত্যু পরোয়ানার মধ্যে ওইটুকু ছিল কৌতুক। কার উপর সমন জারি করে গেল শেষ পর্যন্ত বোঝা যেত না। একবারের ঘটনা বলি। বর্ধমানে মামার বাড়ি গিয়েছি।
মামার অনেকগুলো ছেলে মেয়ে। পৌঁছানোর পর দিন সকালবেলা আমরা সকলে মিলে বারান্দায় বসে চা খাচ্ছি। এমন সময় ভোমরার আবির্ভাব হলো। আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল। ছবি বলে মামার একটা বছর দশকের মেয়ে দেয়ালের ধারে বসে চা তৈরি করছিল। ভোমরাটা উড়তে উড়তে দেওয়ালে ঠোকর খেয়ে টপ করে পড়লো একেবারে ছবির মাথায়। ছবি হাউমাউ করে উঠে দাঁড়াতেই জ্বলন্ত স্টোভটা উল্টে গিয়ে তার কাপড়ে আগুন ধরে গেল। ভোমরা ভোঁ করে উড়ে পালালো। আমরা 5 জন মিলে ছবির কাপড়ের আগুন নেভালুম বটে, কিন্তু তার পা দুটো ঝলসে সাদা হয়ে গেল। ডাক্তার এসে ওষুধপত্রের ব্যবস্থা করে বলে গেলেন সিরিয়াস কিছু নয়, খুব বেঁচে গেছে। আমি মনে মনে ভাবলাম বেঁচে মোটেই যায়নি। এই ভোমরার নোটিশ ব্যর্থ হওয়ার নয়, ঘা থেকে সেপটিক, তারপরেই সাফ। দুপুরবেলা সুবীর জ্বর এলো। সন্ধ্যার সময় আমি একটা ছুতো করে ঊর্ধ্বশ্বাসে বর্ধমান ছেড়ে পালালাম। সুবিটা বড় ভালো মেয়ে ছিল। মামাতো ভাই বোনের মধ্যে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসতাম। বাড়ি ফিরে এসে কাউকে কিছু বললাম না। যথাসময়ে টেলিগ্রাম এলো, সুবির কিছু হয়নি, মামা হঠাৎ হার্ট ফেল করে মারা গেছেন। ভোমরার অভিসন্ধি বোঝবার চেষ্টা করেছিলাম, তাই সে আমার সঙ্গে একটু ইয়ার্কি করে গেল। আমার মনের অবস্থাটা একবার ভেবে দেখুন, সর্বদা যেন মৃত্যুর দূতকে সঙ্গে নিয়ে বেড়াচ্ছি। অনেক ভেবে ভেবে একটা মতলব ঠিক করলাম। দিনের বেলা যতদূর সম্ভব একলা থাকতাম, রাত্রিরে বাড়ি থেকে বার হতাম। মনের ভাবটা এই যে রাত্রিরে তো আর ভোমরা আসতে পারবে না, কিন্তু আমার ফন্দি খাটলো না। দিন রাত্রি নির্বিচারে ভোমরা আসতে লাগলো। রাত্রিরে কানামাছির মতো টাউরি খেতে খেতে আসে, আবার টাউরি খেতে খেতে চলে যায়। আমার মানসিক অবস্থা ক্রমে লোকের দৃষ্টি আকর্ষণ করতে লাগলো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই জিজ্ঞাসা করে, তুই অমন কোনো হয়ে যাচ্ছিস কেন? চেহারাটাও দিন দিন ভূতে বাবা গোচর হয়ে যাচ্ছে, হয়েছে কি? আমি চুপ করে থাকি। কি বলবো? সত্যি কথা কিছুতেই মুখ ফুটে বলতে পারি না। তারপর বাবা মা মারা যাওয়ার পর থেকে এই নিরুদ্দেশ যাত্রা শুরু করেছি। মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু মৃত্যুদূত আমার সঙ্গ ছাড়ে না। এক এক সময় হাত জোর করে ডাকি, মরণ ভোমরা, তুমি এবার আমাকে নাও, এই দুঃসহ শাস্তি থেকে আমাকে নিষ্কৃতি দাও। কিন্তু আমার প্রার্থনা মঞ্জুর হয় না। এই সংসারে কেবল আমি যেন অমর, সকলের মৃত্যুর পরোয়ানা বয়ে বেড়াচ্ছি। শিকদারের কণ্ঠস্বর একটা গভীর নিরাশার মধ্যে মিলিয়ে গেল। তার কথাগুলো ঘরের মধ্যে যেন একটা অবাস্তব দুঃস্বপ্নের জাল বুনে দিয়েছিল। আমরা আগুনের দিকে তাকিয়ে মোহাচ্ছন্নের মতো বসে রইলাম। কিছুক্ষণ পরে অমূল্য জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি শেষ কবে মরণ ভোমরা দেখেছেন? শিকদার চোখের উপর দিয়ে ডান হাতখানা একবার চালিয়ে বলল, 7 দিন আগে আগ্রায় তাজ দেখতে গিয়েছিলাম। সেখানে একটি বাঙালি দম্পতির সঙ্গে দেখা হলো। স্বামী স্ত্রী দুজনে মিলে তাজ দেখতে এসেছে। ছেলে মানুষ, নতুন বিয়ে। বিয়ের মহাতীর্থে নিজেদের সম্মিলিত ভালোবাসা বোধহয় নিবেদন করতে এসেছিল। তারপর ভোমরা সেই রাত্রি আগ্রা ছেড়ে চলে এলো। 4 জনেরই শিকার নিভে গিয়েছিল। আবার ধরিয়ে নিঃশব্দে টানতে লাগলাম। মিনিট 15 সকলেই চুপচাপ। হঠাৎ শিকদার বলল, একটু গরম বোধ হচ্ছে না? জানলাটা খুলে দিতে পারি? বদ্ধ ঘরে সিগারের কটু ধোঁয়া ও আগুনের উত্তাপে সত্যি দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। আমরা ঘাড় নেড়ে সম্মতি দিতেই শিকদার উঠে পশ্চিম দিকের জানলাটা খুলে দিল। বড়দা আমার কানে কানে বলল, একেবারে বদ্ধ পাগল,
মনোম্যানিয়াক। ওর চোখের চাহনি দেখেছো? শিকদার জানলা খুলে দিতেই একটা এলোমেলো কনকনে হাওয়া ঘরে ঢুকে আমাদের উত্তপ্ত মুখের ওপর যেন ঠান্ডা হাত বুলিয়ে দিল। টেবিলের ওপর আলোটা নিবু নিবু হয়ে আবার জ্বলে উঠল। শিকদার ফিরে এসে চেয়ারে বসেছে। এমন সময় ও কিসের শব্দ? চারজনের চেয়ারের ওপর সোজা হয়ে শক্ত হয়ে বসলাম। পরক্ষণেই খোলা জানলা দিয়ে একটা কালো কুচকুচে ভোমরা পাখার শব্দে আমাদের মগজ ভরিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। মন্ত্রমুগ্ধের মতো আমরা তার দিকে তাকিয়ে রইলাম। ভোমরা টেবিলের উপরের বাতিটাকে একবার প্রদক্ষিণ করলো, তারপর শোঁ করে উড়ে উঠে গিয়ে ছাদে বাঁধা পেয়ে টপ করে মেঝে পড়ে গেল। কিছুক্ষণ তার গুঞ্জন নিস্তব্ধ। আবার শব্দ হলো। ভোমরা মেঝে থেকে উঠে একবার বিদ্যুৎ বেগে ঘরময় উড়ে বেড়ালো, তারপর আমাদের কানের পাশ দিয়ে ছুটে গিয়ে জানলা দিয়ে বের হয়ে গেল। তার গুঞ্জন ধীরে ধীরে অবশেষে মিলিয়ে গেল। শিকদার উঠে দাঁড়ালো। তার চোখ দুটো পাগলের মতো প্রায় চিৎকার করে বলল, ক্ষমা করুন, ক্ষমা করুন আমাকে। আমি একটা অভিসম্পাত। আর কখনো আমার দেখা পাবেন না, আর কখনো না, আর কখনো না। বলে ওভারকোট ও টুপি ফেলে ঝড়ের মতো ঘরের বাইরে বেরিয়ে গেল। আমরা তিন বন্ধু বিহুল জিজ্ঞাসাভাবে পরস্পরের মুখের দিকে চাইলাম। বুকের ভেতরটা তোলপাড় করতে লাগলো। 3 দিনের মধ্যে কাকে যেতে হবে? শুনলেন আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতান্বেষী বরদা সিরিজের একটি গল্প, মরণ ভোমরা। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। অমূল্যর চরিত্রে সুমন, গোপাল ও হরিপদর চরিত্রে মোহন, ভূতনাথ শিকদার ও বীরেনের চরিত্রে নীল। সাউন্ড রিডিং ও পোস্টার ডিজাইন নীল। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। এরকম নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে।